পিয়ালি দেবী তার 5 মেয়ে মিতা, শোভা, লতা, তুলি ও বীণাকে নিয়ে মন্দিরের বাইরে একটি লাইনে দাঁড়িয়েছিলেন। মন্দিরে খিচুড়ি বিলি করা হচ্ছিল। পিয়ালি দেবী ও তার একটি মেয়ে খিচুড়ি পায়। বাকি মেয়েরা খিচুড়ি নিতে যাচ্ছিল, ঠিক তখনই খিচুড়ি শেষ হয়ে যায়। পিয়ালি দেবী তার বাকি মেয়েদেরকে ডেকে নিয়ে বলেন, মা, তোরা সব এদিকে চলে আয়, ওখানে দাঁড়িয়ে আর লাভ নেই, খিচুড়ি শেষ হয়ে গেছে। মা, আমরা এবারে কি খাবো? আমাদের তো খুব খিদে পাচ্ছে। এই তো মা, আমার কাছে যা আছে তোরা এগুলোই ভাগাভাগি করে খা। এখন আমি আর কোথায় পাবো বল? এরপর সেই খিচুড়ি তারা ভাগাভাগি করে খায়। খাওয়া শেষে তুলি বলে, মা, আমার একটুও পেট ভরেনি, আর একটু খেলে খুব ভালো হতো। তুই কি দেখতে পাচ্ছিস না আর খাবার নেই? মা কোথা থেকে দেবে? আজকে দিনটা একটু জল খেয়ে পেটটা ভরিয়ে নে মা। কাল থেকে আমরা তাড়াতাড়ি এসে একদম সামনের লাইনে দাঁড়াবো, তারপর বেশি করে খাবারও পাবো। এরপর তিনি মনে মনে বলেন, আজ আমি গরিব হয়ে গেছি, তাই মেয়েদেরকে একবেলা ভালো করে খাবার জোটানোর জন্য আমাকে এভাবে ভিখিরির মতো লাইনে দাঁড়াতে হচ্ছে। জানি না এই পরিস্থিতি কবে পাল্টাবে। পরের দিন পিয়ালি দেবী ও তার মেয়েরা সকাল সকাল মন্দিরে লাইনে দাঁড়ায়। খাবার বিতরণের সময় তারা খিচুড়ি নিয়ে খেতে শুরু করে। খিচুড়ি খাওয়ার পর তারা যখন আবার খাবার চাইতে যায়, তখন বিতরণকারী পুরোহিত বলে, এই তোরা কি রাক্ষস নাকি? এত তোদের খিচুড়ি দিলাম, সব শেষ করে দিলি? ঠাকুর মশাই, ওদেরকে আর 1 চামচ করে দিন না। ওরা এই খাচ্ছে, সারাদিন আর খেতে পাবে কিনা তার ঠিক নেই। একটু করে দিয়ে দিলে তো আপনার কম পড়বে না। এই তোদের ভিখিরিতে যে এই সমস্যা আমি জানতাম না। একবার দিলে তোদের বারবার দিতে হবে। তোদের জ্বালার মতো পেট কিছুতেই ভরে না দেখছি। যা খেয়েছিস ওঠাই যথেষ্ট। যা এখান থেকে, যা দেখি। অন্যদের এবার শান্তি করে খেতে দে তো। দাদু, আমাদেরকে একটু দিন না, আমার সত্যি সত্যি খুব খিদে পাচ্ছে। এই তোরা দাদু দাদু কি বলিস রে? আমি তোদের দাদু নাকি? যা, মাথা খারাপ করিস না তো। এখন এখান থেকে সরে যা বলছি, না হলে হাতের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। এই বলে পুরোহিত মশাই লতাকে ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। লতা কাঁদতে কাঁদতে পিয়ালি দেবীর কাছে আসে এবং বলে, মা, 1 চামচ খাবার চাইলাম বলে পুরোহিত মশাই কি জোরে ধাক্কা মারলো। চলে আয় মা, আমি জল এনে দিচ্ছি, খেয়ে নে। আমরা আর এখানে খেতে আসবো না। তোদের রোজ রোজ এরকম কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমি দেখি কোনো কাজকর্ম পেলে তোদেরকে পেট ভরে খাওয়াবো। আসলে পিয়ালি দেবী তার 5 মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতেন। তার স্বামী মহেশবাবু একটি নারী সুরক্ষা সংস্থার কর্মী ছিলেন। তাদের সংস্থা একটি মেয়েকে বাঁচানোর জন্য দুষ্কৃতীদের হাতে পড়ে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে তিনি সেই দুষ্কৃতীদের গুলিতে মারা যান। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী পিয়ালি দেবী তার 5 মেয়েকে নিয়ে সমস্যায় পড়ে যায়। প্রথম প্রথম সবাই খুব সহানুভূতি দেখালেও পরে কেউই তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। এমনকি 2 মাস পর তাদের বাড়িওয়ালাও তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে তিনি 5 মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় দিন কাটাতে শুরু করেন। সেদিনও পিয়ালি দেবী তার মেয়েদেরকে পাশের টিউবকল থেকে জল এনে খাওয়ান। জল খেয়ে তারা কোনো রকমে পেট ভরায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। পিয়ালি দেবী তার 5 মেয়েকে নিয়ে একটি গাছের তলায় গিয়ে আশ্রয় নেন। এমন সময় তুলি বলে, মা, আমার খুব ঠান্ডা লাগছে, খুব কষ্ট হচ্ছে মা। আমাদের বাড়ির মালিক খুব নিষ্ঠুর। বাবা যখন ছিল তিনি তখন কত ভালোভাবে কথা বলতেন, আমাদেরকে কত ভালোবাসতো। আর বাবা মারা যাওয়ার পর কেমন পাল্টে গেছে। সবকিছুই টাকার খেলা রে মা। টাকা থাকলে সব মানুষই তোমাদেরকে ভালোবাসবে, আর টাকা না থাকলে মানুষের আসল রূপ দেখা যায়। তোর বাবা যখন বেঁচে ছিল তখন তার কত বন্ধু ছিল। তোর বাবা বলতো, এরা শুধু আমার বন্ধু নয়, আমার ভাই। এরা আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আর তিনি চলে যাওয়ার পর সেই প্রাণের বন্ধুরা কেউ আমাদেরকে চিনতে পারেননি। এই পৃথিবীটা স্বার্থপর মানুষ দিয়েই ভর্তি রে মা। আজ আমার এমন পরিস্থিতিতে আমি সব থেকে বেশি মানুষের রূপ পাল্টাতে দেখেছি। এভাবেই কথা বলতে বলতে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে এবং 1 ফোঁটা 2 ফোঁটা করে ধীরে ধীরে মুষলধারে বৃষ্টি নেমে আসে। 5 মেয়েকে নিয়ে পিয়ালি দেবী গাছের তলায় ভিজতে থাকেন। এমন সময় ঠকঠক করে কাঁপতে কাঁপতে মিতা বলে, মা, এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি এখন আর থামবে বলে মনে হচ্ছে না। আমরা কি সারা রাত এভাবে কাকের মতো ভিজতে থাকবো? এরম করে তো থাকা যাচ্ছে না। না না, এখানে থাকলে হবে না, তোরা চল। আমি দেখি গাছে পিঠে কোথাও যদি একটু মাথা গোজার ঠাঁই পাই। এই বলে পিয়ালি দেবী তার 5 মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন। প্রায় 40 মিনিট হাঁটার পর তারা একটি গলির সামনে এসে দাঁড়ায়। সেখানে আশেপাশে প্রচুর আবর্জনা পড়েছিল, কিন্তু সেই আবর্জনার মাঝেই বড় বড় দুটো সিমেন্টের পাইপ ছিল।
পিয়ালি দেবী তার 5 মেয়েকে সেই পাইপের কাছে নিয়ে গিয়ে বলেন, মা, তোরা একে একে করে এই পাইপের ভিতরে গিয়ে বস। আজকে রাতে এখানে ভালোভাবে কাটানো যাবে। এখানে একটুও বৃষ্টির ছাট আসছে না, ভেতরটা পুরো শুকনো হয়ে আছে। মায়ের কথা শুনে মেয়েরা সব ভেতরে গিয়ে বসে এবং আশ্চর্যের বিষয়, পাইপের ভেতরটা বেশ বড় এবং আরামের ছিল। 5 জনের বেশ ভালোভাবেই জায়গা হয়ে যায় এবং তারা সেখানে শুয়ে পড়ে। কিন্তু ভোরের দিকে ঠান্ডা বাড়তেই তাদের ঘুম ভাঙে এবং পিয়ালি দেবী লক্ষ্য করেন যে তার ছোট মেয়ে দুটির বেশ জ্বর হয়েছে। তখন তিনি আশেপাশের কাগজ জড়ো করে সেখানে আগুন জ্বালান। আগুনের তাপ পেয়ে তাদের কাঁপুনি একটু কমে। আগুন নিভে যাওয়ার পর তিনি আবার বাইরে বেরিয়ে কাগজ জড়ো করতে থাকেন। তখন রাজু নামের এক ভাঙ্গারওয়ালা সেখানে এসে বলেন, আরে দিদি, তুমি এইসব কাগজগুলো জোর করে জ্বালিয়ে দিচ্ছ কেন? অত কষ্ট করে যখন ওগুলো জোগাড় করেছো, তাহলে ওগুলো গিয়ে দোকানে বিক্রি করে দাও না, টাকাও পাবে। সত্যি বলছো দাদা? এগুলো বিক্রি করলে টাকা পাওয়া যাবে? আরে হ্যাঁ, সত্যি বলছি, আমি তো এইসবেরই ব্যবসা করি। এই এলাকার যত আবর্জনা সব এখানেই জমা হয়। এর মধ্যে প্লাস্টিকের বোতল, শিশি, কাঁচের টুকরো, লোহার টুকরো, এগুলো সবই পাশের দোকানে বিক্রি হয়। এরপর পিয়ালি দেবী তার জড়ো করা কাগজগুলো নিয়ে বিক্রি করতে যান। দোকানদার সেই জিনিসপত্রগুলো নিয়ে তাকে কিছু টাকা দেয়। পিয়ালি দেবী টাকা নিয়ে মুড়ি এবং বাতাসে কিনে আনেন এবং মেয়েদেরকে খেতে দেন। মুড়ি খেতে খেতে মিতা বলে, মা, তুমি কোথায় গিয়েছিলে? আর তুমি এই মুড়ি বাতাসে কোথায় পেলে? মারে, উপরওয়ালা কোনো রকমের মাথা গোজার ঠাঁইটা দিয়েছে আর খাওয়া দাওয়ার জন্য একটা উপায় করে দিয়েছে। এই যে আবর্জনাগুলো দেখতে পাচ্ছিস, এর মধ্যে থেকে শিশির বোতল, কাচের টুকরো, লোহার টুকরো, কাগজ, এই সমস্ত জিনিস বিক্রি হয়। আমি কিছু কাগজ নিয়ে গিয়ে বিক্রি করে টাকা পেয়েছি। আরে মা, এটা তো খুব ভালো জিনিস। এটা তো আমরাও করতে পারবো। চলো মা, আমরাও তোমার সঙ্গে গিয়ে ওগুলো কুড়িয়ে জড়ো করবো। ঠিক আছে, তাহলে চল। শোভা, তুই তো ছোট বোনেদেরকে লক্ষ্য রাখিস মা। আমি মিতার লতাকে নিয়ে যাচ্ছি। এরপর পিয়ালি দেবী, মিতা এবং লতা সারাদিন ধরে আবর্জনা থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কুড়িয়ে জড়ো করতে থাকে। বিকেলে তারা সেগুলোকে বিক্রি করতে চলে যায় এবং বেশ কিছু টাকা পায়। সেদিন পিয়ালি দেবী চাল ডাল কিনে এনে বাড়িতে খিচুড়ি বানান এবং মেয়েরা পেট ভরে খাবার খায়। খাবার খেতে খেতে লতা বলে, মা, আজ কতদিন পরে এত ভালো করে খাবার খেলাম, পেট পুরো ভরে গেছে। হ্যাঁ মা, আজকে খুব ভালো খাওয়া হয়েছে। এতদিন পর যেন একটু স্বস্তি পাচ্ছি। আজ ঘুমটাও খুব ভালো হবে। এভাবেই দিন কাটতে থাকে। প্রতিদিন তারা 3 মা মেয়ে মিলে আবর্জনা কুড়িয়ে জড়ো করত এবং বিক্রি করে তা দিয়ে তাদের পেট চালাতো। একদিন সকালবেলা পিয়ালি দেবী আবর্জনা কুড়াতে গিয়েছিল। ঠিক সেই সময় আবর্জনার ভিতরে একটি সোনার আংটি কুড়িয়ে পায়। যেহেতু সেই আংটির মালিকের কোনো হদিশ ছিল না, তাই শেষে আংটিটা নিয়ে সোনার দোকানে যায় এবং বিক্রি করে বেশ কিছু টাকা পায়। টাকাটা নিয়ে এসে সে তার মেয়েদেরকে নিয়ে সেই এলাকাতে একটি ছোট ঘর ভাড়া নেয় এবং সেখানে বসবাস করতে থাকে। এভাবেই আবর্জনা কুড়িয়ে বিক্রি করে করে কিছু টাকা জমায় এবং কষ্টসৃষ্ট করে তার মেয়েদেরকে লেখাপড়া শেখায়। দেখতে দেখতে তার মেয়েরা বড় হয়ে ওঠে এবং তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি পায়। একদিন পিয়ালি দেবী তার মেয়েদেরকে ডেকে বলেন, মা, তোদের জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। আমি এই সম্বন্ধটা হাতছাড়া করতে চাই না। তোরা কি বলতে চাস? মানে, আমার বলার উদ্দেশ্য হলো, কাউকে পছন্দ করিস? সেরকম কিছু হলে আমাকে আগে থেকেই জানিয়ে রাখবি। তোদের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজ করব না। মা, আমাদের কারোরই অন্য কোনো ছেলেদের পছন্দ নেই। তুমি যেই ছেলে আমাদের জন্য পছন্দ করবে, আমরা তাদের সঙ্গেই বিয়ে করতে রাজি আছি। তুমি আমাদের এত কষ্ট করে মানুষ করেছো, আমাদেরকে নিজেদের পায়েতে দাঁড়াতে শিখিয়েছো। তোমার ইচ্ছের বিরুদ্ধে আমরা কখনই কোনো পদক্ষেপ নেব না। তাহলে ঠিক আছে, আমি কালই ঋতুপর্ণা দেবীকে আসতে বলছি এখানে। তোরা কালকে অফিসে ছুটি নিয়ে নিস, কেমন? পরের দিন ঋতুপর্ণা দেবী পিয়ালি দেবীর বাড়িতে আসেন এবং তিনি তার 5 মেয়েদেরকে দেখে তাদের সঙ্গে কথাবার্তা বলে পিয়ালি দেবীকে বলেন, দিদি, আপনার 5 মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমার 5 ছেলের জন্য আমি যেমন বউ খুঁজছিলাম, আপনার মেয়েরা ঠিক তেমনই। ওরা বাড়ির কাজে যেমন পারদর্শী, তেমন চাকরি বাকরি করে সংসারের উন্নতিও করতে পারবে। আপনি ঠিক বলেছেন দিদি। আমি অনেক কঠিন পরিস্থিতিতে আমার মেয়েদেরকে মানুষ করেছি। ওরা যদি পরের ঘরে গিয়ে তাদের ঘরটাকে আপন করে নিতে পারে, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সে তো ঠিক আছে দিদি, একটা কথা ছিল। আপনি তো জানেন সমাজে আমাদের একটু সুনাম আছে। 5 ছেলের বিয়ে একসঙ্গে দিচ্ছি। ছেলে শ্বশুর বাড়ি থেকে যদি ভালো মন্দ জিনিসপত্র না দেয়, তাহলে সেটা দেখতে খারাপ, লোকের কাছে শুনতেও খারাপ। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ দিদি, আমি সব বুঝতে পারছি। আপনি পণের কথা বলছেন, তাই তো? আমারও তো মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বাদ আছে। আমার সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করব।
হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নেই। আমি ভাবছিলাম পরের মাসেই বিয়ের দিনটা পাকা করে নিই। শুভ কাজ দেরি করে লাভ কি বলুন? হ্যাঁ দিদি, আপনারা যেটা ভালো বুঝবেন তাই হবে। দেখতে দেখতে বিয়ের দিন এসে যায়। পিয়ালি দেবীর 5 মেয়ের সঙ্গে ঋতুপর্ণা দেবীর 5 ছেলে সমর, অনিকেত, বিশ্বজিৎ, সুরজিৎ ও বাদলের বিয়ে হয়ে যায়। বিদায়ের ঠিক আগের মুহূর্তে ঋতুপর্ণা দেবী মণ্ডপের বাইরে এসে দেখেন সেখানে 5টি খাট ও 5টি আলমারি রাখা আছে। এসব দেখে তিনি বিদায় আটকে দিয়ে পিয়ালি দেবীর কাছে গিয়ে বলেন, এটা কি হলো দিদি? আপনার সাথে আমার কি কথা হয়েছিল? আপনি বললেন যে আপনি আপনার সাধ্যমতো 5 মেয়ের জন্য আসবাবপত্র সব দেবেন, কিন্তু আপনি তো দেখছেন একটা করে খাট আর একটা আলমারি দিয়েই বিদায় দিতে চাইছেন। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি এসব তো কিছুই দেখছি না। দিদি, আমি খুব গরিব মানুষ, অনেক কষ্টে শিষ্টে আবার মেয়েদেরকে মানুষ করেছি। 5 মেয়ের একসঙ্গে বিয়ে দিচ্ছি, এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই। আপনি দয়া করে বিদায় আটকাবেন না। না 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 না, কিছুতেই এসব হবে না। যতক্ষণ না আপনি জিনিসপত্র দেন, আমি আপনার মেয়েদের আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমায় আপনি ক্ষমা করবেন। পিয়ালি দেবী অনেক বোঝানোর সত্ত্বেও ঋতুপর্ণা দেবী রাজি হন না। এমন সময় মিতা বলে, কিছু মনে করবেন না আন্টি, আমার মা সারা জীবন পরিশ্রম করেই আমাদেরকে মানুষ করেছেন। আমরা ছোটবেলা থেকে খুব সমস্যার সম্মুখীন হয়েছি। মা আমাদেরকে নিয়ে পথে ঘাটে ঘুরে বেরিয়েছেন। আমরা আবর্জনাওয়ালা বস্তিতে থেকেছি, সেখানে কাগজ কুড়িয়ে দিন চালিয়েছি। আমার মায়ের পক্ষে যতটা দেওয়ার ছিল উনি দিয়েছেন, এর থেকে বেশি আমাদের আর সামর্থ্য নেই। আন্টি, আপনি তো অনেক সুখী, আপনার 5টা ছেলে। আপনাকে তো জীবনে কখনো কষ্টের মুখোমুখি হতে হয়নি। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যদি আমাদের মা হতেন আর এরকম পরিস্থিতিতে পড়তেন, তাহলে আপনার কেমন লাগতো? আপনি যদি এই কয়েকটা জিনিসের জন্য আমাদেরকে আপনার বাড়ি না নিয়ে যেতে চান, তাতে আমরা আর জোর করব না। তবে একটা কথা নিশ্চয়ই বলবো, আপনার মতো মানসিকতা যদি সব মানুষেরই হয়, তাহলে মেয়েদের জন্মের সময় চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাদের কথা শুনে ঋতুপর্ণা দেবীর মন গলে যায়। তিনি বুঝতে পারেন যে সত্যি সত্যি পিয়ালি দেবী কিরকম পরিস্থিতিতে তার 5টা মেয়েকে মানুষ করেছেন। তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং তাদের কাছে ক্ষমা চেয়ে বলেন, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি সমাজের আর 5 জনদেরকে দেখে এরকম ভাবনা চিন্তা রেখেছিলাম। সত্যি তো, আমার তো সংসারে কোনো কিছুরই অভাব নেই। তোমাদের মতো 5টা লক্ষ্মী যদি আমার বাড়িতে আসে, তাহলে তো সংসার পুরো হয়ে যাবে। এরপর তিনি পিয়ালি দেবীকে বলেন, দিদি, আমার ওসব কিছুই লাগবে না। আপনি আমাকে ক্ষমা করুন। আজ আপনার মেয়েরা আমার চোখ খুলে দিয়েছে। আমি সত্যি অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম, কিন্তু সময় থাকতে আমি বুঝতে পেরেছি কয়েকটা জিনিসের জন্য এরকম ভালো বৌমাদেরকে আমি হারাতে চাই না। এরপর সবকিছু ঠিক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পিয়ালি দেবীর 5 মেয়ের বিদায় হয়ে যায়। তারা তাদের সংসারে গিয়ে আনন্দের সঙ্গে দিন কাটাতে থাকে। দীপশিখা দেবী তার 2 ছেলে কবির, সুশীল এবং এক বৌমা রুবিনাকে নিয়ে হস্তিনাপুর নামক গ্রামে বাস করতেন। দীপশিখা দেবীর 2 ছেলে একটি ফ্যাক্টরির সাধারণ কর্মচারী ছিল, আর তার বড় বৌমা রুবিনা SN এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার ছিল। সেজন্য রুবিনা নিজেকে সবার থেকে অনেক বড় মনে করত। রুবিনাকে দেখতে বেশ সুন্দর ছিল। রূপের সাথে সাথে বিশাল বড় কোম্পানির ম্যানেজার হওয়ায় তার অহংকার আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। এমনই একদিন, এই যে মা, আজ আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে। আপনারা যে যার খেয়ে নেবেন, কেমন? আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি ডিনার করেই ফিরবো। বৌমা, আজ তোমার স্বামীর জন্মদিন, ওর পছন্দ মতো আজ সব খাবার দাবার রান্না করব ভাবলাম। সকলে একসঙ্গে মিলে কোথায় খাওয়া দাওয়া হবে, আর তুমি কিনা বলছো বাইরে থেকে ডিনার করে ফিরবে। ওর জন্মদিন, তা আমি কি করব? কাজ কাম ছেড়ে দিয়ে ওকে নিয়ে নাচানাচি করবো নাকি? আর হবে তো ওই সাদামাটা রান্না। আজ আমাদের অফিস থেকে 5 স্টার হোটেলে ডিনার পার্টি রয়েছে। আর আপনি কি চাইছেন, আপনার বড় ছেলে কবিরের জন্য আমি এটা ক্যান্সেল করে দিই? না বৌমা, আমি সেটা বলছি না। তুমি তোমার কাজ সেরে যদি একটু তাড়াতাড়ি ফিরতে, তাহলে ও একটু আনন্দ পেত আর কি। হ্যাঁ, আমি হয়তো আমার ছেলের জন্য বেশি কিছু করতে পারবো না, কিন্তু সকলে মিলে একসঙ্গে খেলে ওর ভালো লাগতো। দীপশিখা দেবী এবং রুবিনা যখন কথাবার্তা বলছিল, তখন কবির পাশ থেকে সবকিছুই শোনে। এরপর সে বলে, ছাড়ো না মা, ও যখন আমাদের সঙ্গে রাতের খাবার খেতে চাইছে না, জোর করো না। সেই তো কয়েকদিন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করেই না, বাইরে থেকে খেয়ে আসে, না হলে তো অনলাইনে অর্ডার করে। তো কি করবো শুনি? আমি তোমাদের মতো ওইসব শাক পাতা খেতে পারবো না। কোথায় তোমাদের লেভেল আর কোথায় আমার লেভেল। আমি তোমাদের মতো ওরকম মিডিল ক্লাসের মতো জীবনযাপন করতে পারবো না, বুঝেছো? আমার দেরি হচ্ছে, আমি এখন আসছি। এই বলে রুবিনা সেখান থেকে চলে যায়।
রুবিনার কথা শুনে সকলেরই মন খারাপ হয়ে যায়। আসলে রুবিনা এরকমই ছিল। সে এশিয়ান এন্টারপ্রাইজ কোম্পানির ম্যানেজার হওয়ায় তার লাইফস্টাইল থেকে শুরু করে তার চালচলন সবকিছুই বদলে যায়। বাড়ির লোকের সঙ্গে তার সেরকম কোনো সুসম্পর্ক ছিল না। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন দীপশিকা দেবী তার দুই ছেলেকে বলেন, বাবা কবির, সুশীল, তোদের দুজনকে আমার একটা কথা বলার ছিল। আমার না কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, তার উপরে বড় বৌমাও বাড়িতে থাকে না, আমাকে একাকী সব কাজকাম করতে হয়। তাই ভাবছিলাম এবার যদি সুশীলের বিয়েটা দেওয়া যায় তাহলে একটু আমি নিস্তার পেতাম। হ্যাঁ মা, আমি সেটাই ভাবছি, এবার সুশীলের বিয়েটা দেওয়া উচিত। তুমি আর একাই বা কত সংসারে খাটাখাটি করবে। হ্যাঁ, আমি কিন্তু সুশীলের জন্য আগে থেকেই মেয়ে ঠিক করে রেখেছি। আমাদের গ্রামের পুরোহিত মশাইয়ের মেয়ে মনিকা আছে না, ওকেই আমি আমার বাড়ির ছোট বৌমা করতে চাই। মেয়েটা বড়ই ভালো, সুশীল মেয়ে। তাহলে আর দেরি কিসের মা, তুমি বিয়ের সম্বন্ধ পাওয়া করে আসো। কি রে সুশীল, এই বিয়েতে তোর কোনো কি আপত্তি আছে? না দাদা, তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। তাদের কথা শেষ হতে না হতে রুবিনা বাড়িতে এসে উপস্থিত হয়। এরপর তাদের কথাবার্তা শুনে বলে, ও আচ্ছা, আমাকে বাদ দিয়েই সবাই এখানে ছোট ছেলের বিয়ের বৈঠক বসিয়েছেন। এখন আর আমার দরকার নেই, তাই না? শুধু টাকার প্রয়োজন হলে এই রুবিনার দরকার হয় আপনাদের। বৌমা, সেরকম কিছু নয়, তুমি ভুল ভাবছো। আমরা এখনো কিছু ঠিক করিনি, ওই একটু নিজেদের মতো কথাবার্তা বলছিলাম। আর তোমাকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করতে পারি? হ্যাঁ, সে তো বটে, কারণ নিজেদের পকেটে তো একটাও টাকা নেই। ওই তো আপনার দুটো ছেলের রোজগার, তাতে কি আর এই সংসার চালিয়ে ছেলের বিয়ে দেওয়া যায়? টাকার প্রয়োজন আছে বলেই তো রবিনাকে দরকার পড়েছে। ওহো রুবিকা, তুমি না বাড়ি আসতে না, আবার আসতে শুরু করে দিলে। বাড়ির শান্তি তোমার সহ্য হয় না বলো? এই যে, বেশি বড় বড় কথা বলবে না। আমি দুটো কথা বলি বলেই আমি খারাপ, কথাটা ভুলে যেও না। আমার পয়সাতেই সংসারের অর্ধেক খরচ চলে। আর তোমার ভাই, ওকে পড়াশোনা তো আমিই করিয়েছি। ওই তো তোমাদের 2 পয়সা রোজগার। আমি না থাকলে তোমরা কিছুই করতে পারতে না। এভাবেই গজগজ করতে করতে রুবিনা নিজের রুমে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এরপর দিনক্ষণ দেখে সুশীল এবং মনিকার বিয়ে হয়ে যায়। মনিকা খুবই নম্রভদ্র, সুশীল এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। ছোট থেকেই পড়াশোনায় খুবই আগ্রহ ছিল, কিন্তু বাবার আর্থিক অবস্থার জন্য সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি। মনিকা বাড়ি আসার পর থেকে রুবিনার আবভাব আরো বদলে যায়, কারণ ওই বাড়ির মধ্যে রুবিনাই ছিল একমাত্র শিক্ষিত এবং বড় অফিসের কর্মচারী। সেজন্য সে মনিকাকেও অপমান করতে ছাড়তো না। এমনই একদিন, বড় বৌমা, কাল বাড়িতে একটা পুজো আছে, তুমি কালকে দিনটা ছুটি নিও কেমন? গৃহস্থের কল্যাণের জন্যই আমি এই পুজো রেখেছি। মা, আপনি ভালো করেই জানেন এসব পুজোয় আমি বিশ্বাস করি না। আর এমনিতেও আমার কল্যাণের কিছুই নেই। আমি আমার নিজের যোগ্যতায় উঁচু পদে কাজ করছি। এসব পুজো আমার কোনোই দরকার নেই। দিদি, এভাবে বলো না। তুমি আজ এত বড় জায়গাতে আছো, এটা শুধু তোমার নিজের চেষ্টাতেই হয়নি। ঈশ্বর না চাইলে তুমি আজ এই জায়গাতে আসতেই পারতে না। ও তাই নাকি? তাই যদি হয়, তোমরা তো এত পূজা অর্চনা করো, তোমাদেরকেও তো ঈশ্বর এই জায়গাতে আনতে পারতেন। তা না করে আমাকে এত বড় কোম্পানির ম্যানেজার করলেন কেন? এভাবে বলো না দিদি। ঈশ্বর অসন্তুষ্ট হয়ে গেলে এক নিমিষে রাজা থেকে ভিখিরিতে পরিণত করে দিতে পারেন। সময় থাকতে থাকতে নিজেকে বদলে নাও। এই যে মা, এই পুজোতে আমার আর কোনো প্রয়োজন নেই। এই যে আপনার ছোট বৌমা রয়েছে, ওকে দিয়েই বরং পুজোটা করিয়ে নিন। আর এসব পুজো টুজো আমাদের মতো মানুষদের জন্য নয়, আপনাদের মতো অশিক্ষিত মূর্খদের জন্যই। এই বলে রুবিনা সেখান থেকে চলে যায়। রুবিনা নিজের অহংকারের বশে একেবারেই অন্ধ হয়ে গিয়েছিল। সে শুধু বাড়িতেই নয়, অফিসেও তার অহংকার দেখাতো, যেহেতু সে সুন্দরী আর তার উপরে ম্যানেজার ছিল। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। রুবিনা সারাদিন বাড়ির বাইরেই কাটাতো, আর মনিকা এদিকে ঘর সামলানো থেকে শুরু করে শাশুড়ির দেখাশোনাও করত। এমনই একদিন মনিকা বই খাতা নিয়ে বসেছিল। তাকে দেখে দীপশিকা দেবী বলেন, বৌমা, তুমি বই খাতা নিয়ে কি করছো? আসলে মা, আমি একটু বইগুলো নিয়ে নাড়াঘাটা করছিলাম। আমার স্বপ্ন ছিল আমিও দিদির মতো চাকরি করব, কিন্তু অভাবে সংসার হওয়ায় বাবা আমাকে শেষ পর্যন্ত পড়াতে পারেনি। সেজন্যই আমি আমার পড়া বন্ধ করে দিয়েছিলাম, আর এখন সেসব পুরানো বই খাতা নিয়ে ঘাটাঘাটি করে দেখছিলাম। কি তোমার পড়াশোনা করার ইচ্ছা? তা তুমি আমাকে আগে বলনি কেন মা? আমি তোমাকে পড়াবো, আমি তোমার ইচ্ছা পূরণ করব। না মা, আর পড়াশোনা করে কি করব? মায়ের সমতুল্য শাশুড়ি পেয়েছি, এত সুন্দর সংসার পেয়েছি, মনের মতো স্বামীও পেয়েছি,
আর আমার কিছুই দরকার নেই। না বৌমা, এটা তুমি ভুল করছো। নিজের স্বপ্নকে এভাবে শেষ করে দিও না। আর বড় বৌমা তোমাকে কথায় কথায় অপমান করে, এটা আমি সহ্য করতে পারি না মা। তুমি এই কদিনে এসে এই সংসারকে, এই পরিবারকে এত আপন করে নিয়েছো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? মা, আপনি যখন বলছেন তাহলে আমি আবার পড়াশোনা শুরু করব। কিন্তু আপনি একেবারেই ভাববেন না যে আমি পড়াশোনা করতে গিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যাব। এই সংসারের প্রতি দায়িত্ব আর কর্তব্য আমি ভালো করেই পালন করব, এই আমি আপনাকে কথা দিলাম। এরপর মনিকা দীপশিখা দেবীর কথা মতোই নিজের পড়াশোনা শুরু করে দেয়। সে সারাদিন সংসার সামলাতো, রাতে নিজের পড়াশোনা করত। এভাবেই দেখতে দেখতে মনিকা নিজের পড়াশোনা শেষ করে। কিন্তু রুবিনা এ বিষয়ে কিছুই জানতো না। এমনই একদিন অফিসে রুবিনাকে একটি ইম্পর্টেন্ট কাজ দেওয়া হয়, যেটা রুবিনা সময় মতো কমপ্লিট করতে পারে না, যার জন্য কোম্পানির ডাইরেক্টর রুবিনাকে অনেক ছোট বড় কথা শোনায়। এদিকে সেদিনই মনিকার ওই কোম্পানিতে ইন্টারভিউ ছিল। ইন্টারভিউয়ের সময় কোম্পানির ডাইরেক্টর মুকেশ রাও বলেন, তোমার কোয়ালিফিকেশন পার্সোনালি দেখে আমি খুব ইমপ্রেস হয়েছি, বাট তোমার একটা ছোট টেস্ট নিতে হবে। ইফ ইউ কমপ্লিট দিস প্রজেক্ট 15 মিনিট দেন ইউ আর সিলেক্টেড। মনিকা খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল, তাই সে সময়ের মধ্যেই তাকে দেওয়া কাজ করে ফেলে, যেটা দেখে তিনি হকচকিয়ে যান। এরপর মুকেশ রাও বলেন, ইউ আর গ্রেট। আমি তো ভাবতেই পারিনি তুমি এত সহজেই এই জিনিসটা করে ফেলতে পারবে। অ্যান্ড ইউ আর সিলেক্টেড, বাট তোমাকে কোন পদে দেওয়া হবে সেটা আমি বাইরে ডিক্লেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি ভাবতেও পারিনি যে প্রথম ইন্টারভিউতেই আমি সাকসেস হতে পারবো। পোস্ট যাই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি এত বড় কোম্পানির কর্মচারী হতে পারবো, এটাই আমার কাছে অনেক। এরপর কোম্পানির ডাইরেক্টর মনিকাকে সঙ্গে নিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে আসেন এবং সকলকে অ্যানাউন্স করে অডিটোরিয়ামে ডাকেন। সকলে একত্রিত হলে তিনি বলেন, সকলের জন্য একটা গুড নিউজ আছে, আর সঙ্গে একটা ব্যাড নিউজও আছে। ফার্স্ট ব্যাড নিউজটাই আগে দেই। মিস রুবিকা নিজের দায়িত্ব যথাযথ পালন না করার জন্য ম্যানেজার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ডাইরেক্টরের কথা শুনে রুবিনার মন খারাপ হয়ে যায়। এরপর মুকেশ বাবু আবারও বলেন, যে মিস মনিকা আজ থেকে আমাদের কোম্পানির নতুন সিইও, তোমাদের বস। মনিকাকে দেখে সকলেই হাততালি দিচ্ছিল এবং সকলে খুবই আনন্দিত ছিল। কিন্তু রুবিনা মনিকাকে দেখে হতভম্ব হয়ে যায় এবং সে চুপচাপ এক দৃষ্টিতে মনিকাকে দেখতে থাকে। আজ রুবিনার সমস্ত অহংকার মাটিতে মিশে গিয়েছিল, কারণ সে আজ পর্যন্ত কখনোই কারোর কাছে মাথা নত করেনি। কিন্তু আজ তাকে ম্যানেজার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যেটার জন্য সে অহংকারী হয়ে উঠেছিল। আর তার সাথে তার ছোট যা, যে কিনা পড়াশোনাতেও তার থেকে কম ছিল, সে তার বশ হয়ে গিয়েছিল, যাকে দেখার ভাগ্য যে কারোর ছিল না। সকলেই অনেক আশা নিয়ে মনিকাকে দেখছিল, কিন্তু রুবিনার মনিকার দিকে তাকানোর মতো ক্ষমতাও ছিল না, কারণ তার আজ অহংকার তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল।